উঠছি। ওঠার পরে তো তখন মানে একটু বড়সড় হয়ে গেছি, মানে এলাকার ছেলেগুলো ডিস্টার্ব করতেছে। তখন আমার ছোট আন্টি নতুন বিয়ে হয়েছে, ওকে। তখন ও ঢাকাতেই থাকে, ওর হাজব্যান্ড সহ। ওই তখন থেকে আমি ওর বাসায়, তখন থেকে ওর বাসায় মানে ওর বাসায় আমার বড় মার বাসায় এরকম মানে দুটো জায়গায় থাকা পড়ে আমার। তো আমার আঙ্কেল আমার আন্টিকে চিটাগাঙে নিয়ে যায় যখন আমি ক্লাস 10 উঠি। ওকে। তো ওঠার পরে চিটাগাঙে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তোমার আমার বাবার কাছে বলছে যেহেতু আমার কোনো ছেলে মেয়ে হচ্ছে না, তো বর্ষাকে আমরা নিয়ে যাই। ওকে। তো আমার বাবা দিচ্ছে যে ঠিক আছে। তো যেহেতু ছোট আন্টি আমাকে প্রথম আদর করতো, তো চিটাগাঙে যাওয়ার পরে মানে যেটা আমি মানে সর্বপ্রথম আমার আঙ্কেল আমাকে বলে ব্যাপারটা, আমাকে নেওয়ার জন্য আমার আঙ্কেল আসে। ঢাকাতে আসার পরে সে মানে অনেক রাত পর্যন্ত আমি আমার আঙ্কেল কথা বলি, বাবার মেয়ের মতো এরকম। আপনার কি পানি লাগবে? গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, গলা শুকায়। ওকে, ঠিক আছে। তো বাবার মেয়ের মতো কথা বলি, মানে এরকম প্রায় আমরা কথা বলি আঙ্কেলের সাথে? আঙ্কেলের সাথে। আঙ্কেল মানে হচ্ছে আপনার খালু? হ্যাঁ, আমার খালু। ওকে, খালুর সাথে আপনি বাবার মেয়ের মতোই কথা বলতেন। আর আপনাকে তো মেয়ে হিসেবেই নিয়ে আসছে। সে এরকমই দেখতো আমাকে, ওকে। মানে সেও ভাবতো যে আমি তার মেয়ে এরকমই। ওকে। তো হঠাৎ মানে ওই তখন আমি মানে চিটাগাঙে যাইনি, সে নেওয়ার জন্য আসছে আমাকে। তো সে আমাকে রাতে বলতেছে যে তোমার আন্টির একটা বেবি হবে। তো আমি বললাম যে কই, আগে এটা তো আগে শুনি নাই। তো বলছে হ্যাঁ বেবিটা হবে, কিন্তু সেটা তোমার আন্টির পেটে না, তাহলে তোমার পেটে। তো তখন আমি ব্যাপারটা ওইরকম কোনো সিরিয়াস ভাবিনি, নেওয়ার পর সে পরের দিন চলে গেলাম চিটাগাঙে। চিটাগাঙে যাওয়ার পর 2 দিন না 3 দিন পর আমার আন্টি বলতেছে, মানে আমি সোফার মধ্যে বসা, আঙ্কেল খাটের উপর শোয়া, আন্টি আমার পাশেই বসা। তো আন্টি বলতেছে যে বর্ষা, তোর তো এবার আনা হয়েছে কেন জানিস? কি কেন? আমি কি স্কুলে ভর্তি করবি না এই জন্য? তো বলতেছে হ্যাঁ স্কুলে তো অবশ্যই ভর্তি করবো, কিন্তু তুই একটা কাজ করবি আমার জন্য। হ্যাঁ করবো, কি কাজ? তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা। এটা বসে যা? হ্যাঁ, বিয়ে কথা বলতেছে আমাকে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছেন, যেটি মূলত আরজে কিবরিয়া ভাইয়ের স্টুডিও থেকে আপনারা কিন্তু দেখে থাকেন। তো এই ভিডিওটি দেখার পর মানে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর তারপর আপনার মতামতটি কমেন্টে জানাবেন। এবং আপনারা ধারাবাহিকভাবে জানেন যে বর্তমান দেশের মানে বিভিন্ন জায়গা থেকে উঠে আসে এরকম জীবনের গল্প। তো আমরা কথা বাড়াবো না, সে ভিডিওটি তুলে ধরি। তো চলুন দেখে আসি। তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা, তো ওইখানে যে বেবিটা হবে সেটা আমার দিয়ে দিস, আমি চলে যাবো আমি নিয়ে, বা ওই বেবিটা নিয়ে আমি চলে যাব। তো এই কথা শোনার পর আমি আস্তে করে এখানে চলে আসছি, মানে ওইখানে মানে এটা কি মানে দুষ্টা আমি বাকি, মানে এটা তো মানে কোনো কথাই না যে সেটা এটা আমাকে কেন আমি এখনো বুঝতে পারছি না যে ওয়াই। হ্যাঁ সেটা আমাকে কেন বলা হবে। তো আমি মানে কোনো প্রশ্ন না করে এখান থেকে আমার রুমে আমি চলে আসি। আসার পর আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। কোন ক্লাসে এটা ঘটলো? ক্লাস 10 ক্লাস 10 এ। ওকে। তো মানে ভিতরে একটা ভয় কাজ করতেছে ওই মুহূর্তে, যে এটা করে ফান করতেছে না সিরিয়াসলি কিছু বলতেছে আমাকে। তখন হ্যাঁ বাসায় একটাই মোবাইল ছিল, সেটা আমার আঙ্কেলের মোবাইল ছিল। যে আমি যে ঢাকাতে ফোন করে এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবো বা আমার মাকে বলবো এই ব্যাপারটা, যে এরকম কিছু হচ্ছে বা ওরা বলতেছে। তো এরকম কোনো প্রসেস ছিল না এই মুহূর্তে আমার কাছে। তো আমার যে সৎ ভাই আছে, ও তার 4-5 দিন পর আবার হচ্ছে কি কাজে যেন তা বলতে পারছিলাম না। আমি ওর সাথে বলছি যে যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেলো, তার যাওয়া পড়বে না ঢাকাতে, তো আমি কয়েকদিন মার কাছে থেকে আসি। তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসবি, বা তোর আঙ্কেল গেলে চলে আসবি, এরকম বললো। তো আমি যাওয়ার পরে আমার মাকে ব্যাপারটা আমি প্রথম বলছি। আমার মাকে বলার পর আমার মা বিশ্বাস করেনি ব্যাপারটা। বিশ্বাস করেনি? এরা না বিশ্বাস করার মতোই কথা। এটা abnormal কথাবার্তা। কেন কিভাবে বিশ্বাস করবে? ইনফ্যাক্ট আমাদের কতজন শ্রোতা বিশ্বাস করছে সেটাও একটা প্রশ্ন। যে সে কথাটা বিশ্বাস করেনি। তো তখন আমি বললাম আমার বাবার কাছে, মানে সরাসরি বলিনি ব্যাপারটা বাবার কাছে, কিন্তু মার কাছে সরাসরি বলছি। আমার বাবাকে মানে আকার ইঙ্গিতে বুঝেছি আমি যে আমার খালু ওর সাথে এরকম করছে। তো আমার বাবা বোঝার পর বললো যে, তারপর আমি আমার সৎমার কাছে ব্যাপারটা বললাম। তো আমার সৎমা বললো যে হতেও তো পারে, তা করে পাঠায়ও না। এটা আমার সৎমা বলতেছে আমার বাবাকে, হতেও পারে এটা, পাঠায়ও না, ওইখানেই থাকুক। আমার বাবা বললো যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, যে তারা আমাকে মানে কোনো রকম ভাবে তারা আমাকে মানে বিশ্বাসই করতে চায়নি। তো বললো যে এগুলো সব ওর বানানো কথা, মিথ্যা কথা। ওর খালু মানে কি হয় ওর, আমি তো সেখানে, ওর বাবাই তো সেটা, আর ওর আন্টি তোর মার মতোই। ওর কথা তুমি বিশ্বাস করতেছো? ও ঢাকাতে থাকবে কারণ এগুলো বলতেছে। তো যেহেতু বিশ্বাস করে না, তখন আমাকে পরদিন সকালে চিটং পাঠিয়ে দিবে। তো তখন বাজে রাত 11:30। 11:30 বাজে আমি বাসা থেকে বের হয়েছি। আমার সাথে তখন 50 টাকা ছিল। তো একটা ডাক্তারের দোকানে গিয়ে মানে জিজ্ঞাসা করলাম সবচেয়ে পাওয়ার কোন ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট। তো বললো যে একটা ট্যাবলেট আছে 100 পাওয়ারের। তো বললাম এটা খেলে কি হয়, যদি বললো যে আমি 10টা খেলে কি হবে। ওই ছেলেটাই জিজ্ঞাসা, মানে যে ছেলেটার দোকানে বসা ছিল, তো বলতেছে যে যদি 10টা খান তাহলে আর কি হবে,
আমার বাসার সামনে স্কুল ছিল, এটার নাম হচ্ছে ধনিয়া একে উচ্চ বিদ্যালয়। তখন মানে আমি ওই স্কুলে ছাত্রী ছিলাম। তো বললো পরের দিন আর কি হবে, মসজিদে বলবে যে স্কুলের একজন ছাত্রী সুইসাইড করছে, তাও ঘুমে ট্যাবলেট খেয়া। তো এই কথা বলার পর আমি চলে আসছি। আসার পরে মানে ঘুমে ট্যাবলেটটা হাতের মধ্যে ছিল, তো বাথরুমে গেছি। বাথরুমে যাওয়ার পরে চিন্তা করতেছি যে কি করব, যে আমি যদি ওইখানে যাই তাহলে দেখা যাবে যে আমার সবকিছু হারাবো আমি। আর তার চাইতে মানে সুইসাইড করা অনেক ভালো। তো আমি করলাম কি, মানে ওইটা জানার পর যে 10টা ট্যাবলেট খেলে মানে আমার মৃত্যু হতেও পারে। তো তখন আমি 10টা ট্যাবলেট পুরোটা খাই ফেলছি। 100 পার করে হলে 10টা ট্যাবলেটের পার হচ্ছে জ্বর। তো খাওয়ার পরে আমার 10 মিনিট পরে আর কোনো সেন্স ছিল না। তো আমাকে মানে যখন আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আমি সবচাইতে মানে অবাক হয়ে যাই যখন দেখলাম যে আমি চিটংয়ে আমার রুমে আমি শোয়া। ও মাই গড। যে আমাকে সেই ঘুমের করে চিটংয়ে নিয়ে আসছে। তো তখন থেকে শুরু হয় মানে আমার আঙ্কেল ড্রিঙ্কস করে আসার পর প্রতিদিন এরকম আপনাকে এই যে আপনি 10টা ট্যাবলেট খেয়ে আপনি এরকম অবস্থায় থাকলেন, আপনাকে ডাক্তারের কাছে নেয়নি? না। আপনার তো ক্ষতি হয়ে যাওয়ার কথা, ভয়াবহ রকমের ক্ষতি হয়ে যাওয়ার কথা। ওভাবে আপনাকে ফেলে রেখেছিল ওখানে, মানে হাউ কেন অ্যাটিটিউড করবে আপনার সঙ্গে? আমি আজ পর্যন্ত জানি না যে কেন করছে, যে আমার সাথে মানে আমার তারা 2টা বোন আছে, ওদের সাথে কেন করা হয়নি। আমরা শ্রোতা আপনাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই এই গল্পে। আপনারা নিশ্চয়ই বিথির গল্প মনে আছে হ্যালো ইট 920-তে, যে তারা ভাইদের দ্বারা নির্যাতিত হয়েছিল এবং এখানে এসে অকপটে নিজের ভাইয়ের গল্প বলে গিয়েছিল এবং তার ছোট বোনের জন্য সাহায্য চেয়েছিল। আমরা তখন বিশ্বাস করেছিলাম যে পৃথিবীতে এটাই সবচেয়ে বড় ধরনের দুর্ঘটনা। আজকের গল্পটা কোন দিকে যাবে আমরা জানি না। তবে সেই গল্পটা আমাদেরকে আমাদের বিশ্বাসের শক্তিটা অনেক বড় বাড়িয়ে দিয়েছে যে মানুষ কোনো খারাপ কিছু যদি করতে চায় সেটার পরিসীমাটা আকাশ সীমা পর্যন্ত। যাই হোক, আপনি দেখলেন যে আপনি চিটাগংয়ে যেখানে আপনার খালার বাসায় যাওয়ার কথা ছিল আপনার, সেইখানে গিয়ে এখন আপনি সেই বেডে। ওকে, তারপরে মানে ওই আমার আঙ্কেল ড্রিঙ্কস করে বাসায় আসার পরে আমার আন্টি বললো যে একা একা কেন করতেছেন, বা মানে এটা তো বাসায় আনলে আমরাও তো করতে পারি। তো আমি জাস্ট ফান হিসেবে মনে করছি যে কি আমার আঙ্কেলকে ড্রিঙ্কস করবে নাকি, তাও বাসায় এনে। আর আঙ্কেল ছিল একজন হাজি, সে হাজি? হ্যাঁ, হজ করে আসছে সে। তো পেশায় কি করতো উনি? তার পেশা ছিল ইম্পোর্ট এক্সপোর্ট। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট করতো। ওকে, তারপর? সো আন্টির কথা মতো আমার আঙ্কেল পরের দিন একটা বোতল নিয়ে আসে বাসায়। আনার পরে আমি, আমার আন্টি, আমার আঙ্কেল মানে ওই প্রথম আমার লাইফে ড্রিঙ্কস করা। ক্লাস 10-এ? তো ড্রিঙ্কস করছি, করার পরে কতটুকু খাইছি মনে নেই। পরে মানে যা শুয়ে পড়ছি, মানে সেন্স ছিল আমার, শুয়ে পড়ছি গিয়ে। তো সেই দিন রাতে ফার্স্ট আঙ্কেল আমার রুমে আসার পরে সে আমার পাশে যে শুয়েছে তাও আমি বুঝতে পারছি আমার পাশে আমার আঙ্কেল শুয়েছে, কিন্তু আমার গায়ে টাচ করে না সেদিন। সে গায়ে টাচ করে না, তো অনেকক্ষণ শোয়া ছিল। আমার আন্টি ভাবছে হয়তো আমি ঘুমায় পড়ছি, কিন্তু আমার আঙ্কেল পাশে শোয়ার পরে আমার ঘুমটা ভাঙছে। মানে ঘুম ছিল না, মানে তন্দ্রা ভাবছি এরকম, যে ঘুম আসবে এরকম। তোমার আঙ্কেল যখন পাশে শুয়ে তখন আমি টের পাইছি আমার আন্টি আসছে। আসার পরে ফিস করে কি বলছে সেটা আমি জানি না, মানে বুঝতে পারিনি যে কি বলছে। তার কিছুক্ষণ পর আঙ্কেল আবার চলে গেল। চলে যাওয়ার পরে তারপর দিন আবার আনছে। মানে এরকম সপ্তাহখানিক চললো প্রতিদিন, মানে প্রতিদিন ড্রিঙ্কস করতে হবে। মানে লাস্ট আমি একটা পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেছি যে এইটা কি, একটা মানুষ কতক্ষণ এটা খেতে পারে। চতুর্থ দিন যেদিন আনছে সেদিন মানে আমি ওকে বিয়ে করছি যে আমি খাবো না এটা। কেন খাবি না? আন্টির প্রশ্ন, কেন খাবি না? আমার কাছটা ভালো লাগে না, আমি খাবো না। তো বলতেছে যে আমরা খাইতেছি না, আমি খাবো না, আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না। কারণ এইটা খাইলে দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে থেকে করতেছি। তারপর দিন 10টা-11টায় ওই সময়টা আমার স্কুলে যাওয়া হইতেছে না। আপনি কি ফিল করতেন ওই সময় খাওয়ার পরে? এটা খাওয়ার পরে কি ফিল করতাম, যে আমার লাইফে একটা চরম দুর্ঘটনা আসবে। আপনার এই টেনশনটা কাজ করতো? এটাই কাজ করতো। আর এতটুকু মানে পর্যাপ্ত পরিমাণে আমি খেলাম যতটুকু পারবো, যাতে আমার সেন্স আমি মানে না হারাই। ওকে, মানে সেন্সটা যেন থাকে। তো মানে আপনাকে একেবারে সেন্সলেস করতে চাইতো, রাইট? ওকে। দেখা গেছে যে মানে প্রথম একটা বোতল আনছে। আনার পর যে একটা বোতলে টোটাল হচ্ছে 3-4টা করে 3টা করে হয়। 3টা করে হয়। আমারটা খাওয়ার পর দেখা গেছে আমার আঙ্কেলও আমাকে খাচ্ছে। বসে একটু খায় ফেললো আমারটা। আন্টিও একই কথা, আমাকে একটু খাতো। তো মাঝে মধ্যে দেখা গেছে যে আমি রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি। ওরা কথা বলতেছে ওদের মতো, তো রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি। পঞ্চম দিনে রাত্রির দিন, পঞ্চম দিন রাতে আমার আন্টি বলতেছে, আমার বাবার নাম হচ্ছে মালিক। তো আমার বাবার নাম ধরে বলতেছে যে বর্ষার বাবার জন্য আজকে না, মালিকের জন্য আজকে আমার এই অবস্থা, আমি প্রেগনেন্ট হচ্ছি না। তো আমি মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমি মালিকের মা পাই, বোন পাই, মেয়ে পাই, যাকেই পাই আমার হাজবেন্ডের কাছে রেখে ওইখানে ওরে প্রেগনেন্ট করবো এবং সে বাচ্চা আমি নেব। আর তখন এই ব্যাপারটা মানে পুরোপুরি বুঝে যায়, তাহলে আমার উপরে সেটা হবে, যেহেতু এরকম করতেছিল। তো
ওই দিন মানে দেখা গেছে যে এতটাই খাইছি যে ভয় করতেছিল যে পারবো কিনা, আমি আমার ট্যাকেল দিতে পারবো কিনা। সেন্সটা আবার থাকবে কিনা। তো ওই দিন কিছু হয় নাই। তার মানে লাস্ট যে দিন, ওই দিন ওরা মানে 3টা বোতল আনছে, ওর আঙ্কেল 3টা বোতল আনছে। আনার পরে আমার একটা দিল, আন্টির একটা আর তার একটা। তো বলতেছে যদি পুরো বোতল শেষ করতে না পারো তাহলে এই বোতলের দাম দিয়ে উঠতে হবে। তো আমার আন্টি বলতেছে বর্ষা দিয়ে কোথা থেকে। তো বললো যে বর্ষাটা না আমি দিয়ে দিলাম যদি না পারে। তো ওই দিন মানে ওই পুরোটা আমি খাইছি। আমাকে একটু আমি তো থামাচ্ছি। এই যে আপনি এর আগের দিন বেশ কিছুদিন ধরে খাচ্ছেন, আপনার খালু তো আপনার রুমে আসতো, উনি সেই সময় কি ধরনের আচরণ করতো আপনার সঙ্গে? চেষ্টা করতো কোনো কিছু করার? না কোনো কিছু চেষ্টা করতেন, এমনি গায়ে হাত দিয়ে শুয়ে থাকতো। ওকে। আর মানে সে যখন গায়ে হাত দিত তখন মানে আমি একটা করতাম যে আমি ঘুম, বা দেখা গেছে মানে গায়ে হাত দিতে বলতে কি মানে অন্য কোনো খারাপ কোনো জায়গায় হাত দিত না, পেটের উপর হাত দিতে এই পর্যন্তই শুয়ে থাকতো। তো লাস্ট যেদিন মানে আমার সাথে ঘটনাটা ঘটবে, তো সেদিন মানে আপনি তো চরম সুযোগ পেয়েছিলেন। লেট মি আস্ক ইউ ওয়ান থিং। সেটা হচ্ছে আপনি তো জানেন যে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আপনি আগে থেকেই জানেন। সো আপনি মাঝখানে অনেক বড় একটা সময় পেয়েছেন, আপনি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতেন, আপনি ইচ্ছে করলে একটা বাসা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে পারতেন। ওয়াই ডোন্ট ইউ ট্রাই? তো আমি তখন ভাবছি যে আমি কোথায় যাবো পালায়া, আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে না। এক্স্যাক্টলি। যার ফ্যামিলি তো আমাকে বিশ্বাস, আমি তো মানে এখান চিটং থেকে পালা কোথায় যাবো, ঢাকা, তার মার কাছে। মানে তারা আমাকে বিশ্বাসই করতেছে না যে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটবে, বা তারা করতেছে। তাদের ধারণা যে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছি তাদের সাথে। সৎমা তো বিশ্বাস করে নাই, সৎমার কাছে জায়গা করতে পারতেন, সৎমার কাছে থাকতে পারতেন। না, রাখতো না আমাকে। কারণ আমার বাবাকে আমার যে মা প্রচন্ড বিশ্বাস করে, ভালোবাসে, ভয় পায়। মানে সে যা বলে তাই। ওকে একটা পর্যায়ে তো মানে যেদিন লাস্ট মুহূর্তে মানে 7 দিনের দিন, মানে আমি পুরো সেম সিন এটা আমি জানি যে আমি আমার রুমে কি হয়েছে তাও আমি জানি না, কিন্তু মানে খাওয়ার আগে আমি, কারণ আমি জানি যে আজকে কিছু একটা হবে, যেহেতু 3টা বোতল আজকে আনছে। তো দুর্ভাগ্য যে আমি কিছুই বুঝি নাই বা কোনো রকম কোনো অনুভূতিও নাই। তো মানে 2 মাস পরে দেখলাম যে পিরিয়ড যেটা মেয়েদের, এটা বন্ধ হয়ে গেছে আমার, বন্ধ হয়ে গেছে। তো তখনও বুঝতে পারছিলাম না যে আমার পিরিয়ড কেন বন্ধ। তো আমি আমার যে সৎ বোন আছে, ওর তখন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, ও প্রেগনেন্ট। তো ভাবলাম যে ওই যেহেতু প্রেগনেন্ট, আমি যদি প্রেগনেন্ট হই তাহলে অবশ্যই বলতে পারবে। তোরা জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি পিরিয়ড বন্ধ হয় কখনো? তো বললো যে হ্যাঁ মাঝে মধ্যে বন্ধ হয়, 2-1 মাস এরকম বন্ধ থাকে এটা। তো বললো কেন, আমি কিনা এমনিতেই। 3 মাস চলে গেল, কোনো কিছু হচ্ছে না। তো কি করবো, কার কাছে বলবে ব্যাপারটা আমি? তো যেহেতু এটার জন্য দেয় আমার আঙ্কেল, অবশ্যই সে জানে। তখন মানে আমিও আঙ্কেল সেদিন মানে নিজে থেকে বলছি যে আজকে আমি ড্রিঙ্ক করবো। তোমার আঙ্কেল আমার দিকে তাকাই রয়েছে অনেকক্ষণ, তাকার পর বলছে ঠিক আছে আনবো। তো সে আনছে। আনার পর আমার কথা হচ্ছে যে মানে ওই মানে স্বাভাবিক অবস্থা তাকে আমি ব্যাপারটা বলতে পারবো না যে আমি প্রেগনেন্ট বা আপনি আমার সাথে কিছু করছেন কিনা, এটা বলতে পারবো না। তো দেখা গেছে যে একটু অ্যাবনর্মাল হয়ে ব্যাপারটা বলতে হবে তাকে আমার। খাওয়ার একটা পর্যায়ে যখন আমার আন্টি বাথরুমে গেছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি আমার কাছে সত্যি কথা বলবেন? তো বললো যে হ্যাঁ বলবো, কি হয়েছে, আপনি কার সাথে কিছু করছেন? তো সে আমার দেওয়ান কোন তাকাই, তাকানোর পরে সে মানে হ্যাঁ না কিছুই বলতেছে না। কেন, কি সমস্যা? আমি বলছি আমি প্রেগনেন্ট। তো মানে আঙ্কেল তখন বললো যে সে শুধু হ্যাঁ বললো। সে হ্যাঁ বলার পর আমি আমার রুমে চলে গেছি। তো আমার আন্টিরও হয়তো ব্যাপারটা আমার আঙ্কেল বলছে যে বর্ষা প্রেগনেন্ট। তো এটা যখন বলছে তো আমার আন্টি জানি কিনা তা আমি জানতাম না, আন্টি জানি কিনা। তো 4-5 দিন পর আমি মানে আমার ঘুম ভেঙে গেছে, এমনি শুয়েছি। তো আমার রুমে ছিল ডাইনিং টেবিলটা, আঙ্কেল নাস্তা খেতেছে। আন্টি বলতেছে যে আমরা যেটা প্ল্যান করছিলাম সেটা তো হয়েছে, কিন্তু যখন বাচ্চাটা যখন প্রসব করবে ওকে দেবে এই বাচ্চাটা? আমার আঙ্কেল বলতেছে যেহেতু ওর বিয়ে শাদী হয়নি অবশ্যই দিয়ে দেবে, আর এটার জন্য ওরে কিছু একটা আমরা দেবো। তখন আমার আন্টি বলতেছে যে আপনি তাহলে একটা কাজ করিয়েন, ওর জন্য খুব ভালো একটা ছেলে দেখিন যাতে আমরা ওরে বিয়ে শাদী দিতে পারি। তো আমার আঙ্কেল অফিসে চলে গেছে। তো আমি তখন মানে পুরোপুরি শুনে গেলাম যে আমার আন্টি ব্যাপারটা জানে, এবং আমার আন্টির প্রশ্রয়ে আমার আঙ্কেল আমার রুমে আসছে। সি একটা জিনিস খটকা লাগবে সবার কাছে, সেটা হচ্ছে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার শারীরিক অবয়ব চেঞ্জ হয়। তারা যে প্ল্যানটা করেছে আপনাকে প্রেগনেন্ট করে আপনার কাছ থেকে বেবিটা নিয়ে নিবে, এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আপনার শরীরে যে চেঞ্জটা হতো সেই অবস্থায় কি আপনি নিঃসন্দেহে যে কোনো জায়গায় তাদের এগেইনস্টে ক্লেইম করতে পারতেন, বা আপনার ফ্যামিলি যে আপনাকে বিশ্বাস করতো না সেইটা আপনি দেখায় বলতে পারতেন যে দেখো আমার কি করেছে বা কি অবস্থা, এরকম সুযোগ তো ছিল। না, আমাকে মানে আমি এটা মানে 7 মাস পর্যন্ত আমি মানে এটা গর্ভে ধারণ করছি। ওকে যাই আমরা সিরিয়ালি যে গল্প একের পর এক কি হয় তারপর। তো যখন 3 মাস, তো
আমি আমার আঙ্কেল বাসা আসার পরে আমি তখন জানলাম যে আমার আন্টি ব্যাপারটা সম্পূর্ণ জানে এবং ওর পোস্টে এটা হয়েছে। কারণ একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডকে প্রশ্রয় না দেয়, সে অন্য একটা মেয়ের কাছে কখনই আসতে পারে না। তো তারপর কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। তো মানে আমি শুধু মানে যখন আমার আঙ্কেল বাসায় আসে তখন আমি শুধু থাকি যে তার মোবাইলটা আমি কখন নেবো, যে যখনই হোক আমার মাকে আমি ব্যাপারটা বলবো যে তুমি আসো এখানে, আইসা দেখা যায় আমার কি অবস্থা। তো যখন রাত্রেবেলা মোবাইলটা চার্জে রাখতো, আমি চার্জে থেকে আনার পরে দেখতাম যে ওটার মধ্যে কোনো সিম কার্ড নেই। যে আমি যে ওরা বুঝতে পারছে যে আমি অবশ্যই ব্যাপারটা জানাবো। বাইরে কোথাও যোগাযোগ করবো? আপনাকে সারাদিন বাসার মধ্যে বন্ধ করে রাখতো ওরা? আপনাকে স্কুলে কোথাও ভর্তি করেনি? হুম, ভর্তি করছি কিন্তু যাওয়া হয়নি আমার কখনো। আপনাকে যেতে দেয়নি কখনো? যেতে দেয়নি কখনো, বাসার মধ্যে ছিলাম। তো আমার 4 মাস হয়ে গেছে। 4 মাস যখন হলো তখন আমি আমার আঙ্কেলরে বলতেছি যে আপনি যদি এটার কোনো ব্যবস্থা না করেন তাহলে আমি সুইসাইড করবো। সুইসাইড বুঝেন? আমি সুইসাইড করবো। তো আমার আঙ্কেল বলতেছে যে সমস্যাটা কি? তোমার আন্টির কাছ থেকে থাকবে তাই না, দিয়ে দাও। তা আমি বলছি যে না, আমি দেবো না এটা। আমি এটা জন্মই দিব না। আপনি যা করার একটা কিছু করেন, তা না হলে কিন্তু আমি এইখানকার সবারই ব্যাপারটা বলে দিব। আপনি কি চাচ্ছেন যে আপনার মান সম্মান এখান থেকে হারা যায়? কারণ তার খুবই সম্মান করতো সবাই এখানে। তো আঙ্কেল হয়তো একটু ভয় পায়। ভয় পাওয়া যাওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখো, তো সে রাত্রে আসার পর আমার জন্য 2টা ট্যাবলেট নিয়ে আসছে, যে প্রেগনেন্সি নষ্ট হওয়ার জন্য। তো নিয়ে আসছে, আনার পর সে আমাকে দিছে। তারপর বললো তোমার আন্টি যাতে না দেখে, এটা বলছে যে তোমার আন্টি যাতে না দেখে, তুমি 2টা আজকে একটা খাবা রাতে, কালকে রাতে একটা খাবা। তখন আপনার প্রেগন্যান্সির কত মাস চলছিল? 4 মাস। ওকে। 4 মাস চলতেছে। তখন খাওয়ার পর দেখলাম যে কোনো কিছুই না। তোমার আঙ্কেল আবার ব্যাপারটা বললাম যে কিছুই হয়নি। তো বললো যে, তখন আমার কাছে মনে হলো যে এটা হয়তো তাহলে আমার আঙ্কেল ওই ধরনের কিছু আনেনি, এমনিতে হয়তো অন্য কোনো ট্যাবলেট আনছে সেটা। তো একদিন নিচে গেছি, আমি দোকানে পাঠাইছে আমার আন্টি আমাকে, কি জন্য মানে দোকানে পাঠাচ্ছে। পাঠানোর পর ওই ট্যাবলেটের খোসাটা আমি নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর ডাক্তারে দেখলাম যে এটা কিসের ট্যাবলেট। তো বললো যে এটা কে খাইছে? ডাক্তার বলছে এটা কে খাইছে? আমি তোমার আন্টি। এটা তো প্রেগনেন্সি নষ্ট হওয়ার ট্যাবলেট। সে কি এটা জেনে খাইছে না জেনে খাইছে? আমি না জেনে খাইছে সে, কিন্তু মানে তার তো কিছু হয়নি, এর জন্য মানে আমি মানে তাকে আমার বলছে জিজ্ঞাসা করার জন্য। ওকে। তো আমি তো হচ্ছে না কেন? তারপর তো পিরিয়ড হওয়ার কথা, হয় না। তারপরে 6 মাসে পড়ে গেল, 5 মাস 6 মাসে কেটে গেল। তারপরে সে আরেকটা ওষুধ এনে দিছে, সেটাও কোনো কাজ হয়নি। তারপরে মানে কি করবো এই মুহূর্তে? আমি শুধু আমার আঙ্কেলের প্রেশারে কি করি, কারণ আমি আন্টির সাথে কোনো কথাই বলি না। মানে ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা তার সাথে বলিনি কখনো। আঙ্কেল যখন বেশি প্রেশারে পড়ে গেছে আমার উপর, যে আপনি যদি মানে এই কয়েকদিনের মধ্যে কিছু না করেন এটা, মানে তখন মানে আমি যে প্রেগনেন্ট আমি মানে বুঝতেছি, বোঝা যাচ্ছে, মানে দেখলে বোঝা যাচ্ছে যে আমি প্রেগনেন্ট, যে 7 মাসে পড়ে গেছে। তো তখন প্রেশার দিছে, যে বললাম যে আপনি যদি কিছু না করেন তাহলে আপনি অবশ্যই চান না যে আপনি এখান থেকে মান সম্মান হারাক। আর এখানে সবাই দেখতেছে আমি কিন্তু বাসা থেকে বের হই না, বা আপনার অনেক কিছু একটা বলবেন পারবেন না, আমি যাবো তাই কিন্তু হবে। তো আমার আঙ্কেল বললো কি, আন্টির সাথে হয়তো ব্যাপারটা শেয়ার করছে। শেয়ার করার পর আন্টির একটা বান্ধবী ছিল, নাম রাবিয়া, মেয়েটা চিটাগাঙে ছিল। তো ওই রাবিয়ার কাছে ব্যাপারটা, রাবিয়াকে ফোন করছে, ফোন করে বলছে যে রাবিয়া একটু বাসায় বসাতে একটা অঘটন ঘটায় ফেলছে, এখন যেহেতু আমার এখানে আছে আমার এই ব্যাপারটা দেখতে হবে। এটা আমার আন্টি বললো। তো আমার আন্টি আমার বললো যে ভুলেও যাতে রাবিয়া না জানে যে ব্যাপারটা কি, তুই বলবি তুই ঢাকার কাছে সাথে প্রেম করছিস, ওইখানে ওর সাথে ছিলি, তখন তুই প্রেগনেন্ট হয়েছিস। এটা আমার শিখাই দিল। তো রাবিয়া আন্টি আসছে, আসার পরে রাবিয়া আন্টির কাছে সব ব্যাপারটা মানে আন্টি বলছে। তো বলার পর রাবিয়া আন্টি বললো যে বর্ষা তুমি শিক্ষিত মেয়ে, তুমি এই ভুলটা কিভাবে করলা? তো আমি চুপচাপ কিছুই বলিনি। তো সে আমার নিয়ে গেল একটা মহিলার কাছে, মানে সে এইগুলোর কাজ মানে এই অ্যাবার্সন, হ্যাঁ অ্যাবার্সন করতে পারে। তো সেখানে নিয়ে গেল। তো সে আমাকে একটা বেডে শোয়ালো, শোয়ানোর পরে সে পেটে হাত দিয়ে বললো যে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তার 3 মাস টাকলেই তো হয়, কেন ফালাবা? সেটা আমার বলতেছে। তখন রাবিয়ানকে আবার আমার বললো যে ওইখানে যদি প্রশ্ন করে তোমার হাজবেন্ড কই, তাহলে বলবা যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এর জন্য তুমি বাচ্চাটা রাখতেছো না, নষ্ট করে ফেলবা। তো সে বলতেছে যে 7 মাস হয়ে গেছে, রেখে দাও, 3 মাস পর এমনিই হবে। তখন আমি বললাম যে না, আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য আমি রাখবো না। তো রাবিয়ান কি বললো যে যেভাবে মানে নর্মালি করাতে হবে। তো মহিলা বললো যে 7 মাস হয়ে গেছে, এটা কিভাবে নর্মালি করি আমরা? আর যদি নর্মালি করে দেখা যাবে যে ও একটা সমস্যা হবে। তো বলতেছি না, নর্মালি করাতে হবে, কারণ যদি সিজারে করাতে যাই ও মানে সিজার করাবে না, কারণ আমি আনম্যারিড, এটা তো আর ওই মহিলা জানে না। তো বলছে না, সিজারে করাবে না, যেভাবে হোক নর্মালি করান এটা। তো বলতেছে যে না, নর্মালি আমাদের পক্ষে সম্ভব না।
তাহলে তুমি অন্য কোথাও নিয়ে যাও, যদি নর্মাল কেউ করতে পারে সেখানে নিয়ে যাও। যেহেতু 7 মাস হয়ে গেছে, মানে আর 3 মাস লাগে সেখানে একটা ছিল যে নর্মাল হতে, কিন্তু 2 মাস হ্যাঁ, আর 7 মাস যেহেতু এটা নর্মাল কিভাবে হয়। 2 মাস বা 3 মাস, হ্যাঁ ঠিক আছে। তো বলতেছে যে ঠিক আছে, তো ওইখান থেকে আমার নিয়ে এসে পড়ছে, যেহেতু সে করবে না, সে রিস্ক নিল না। তারপর আমাকে আবার বাসায় নিয়ে আসছে। বাসায় আনার পর আমার আন্টির সাথে রাবি আন্টি কথা বললো যে আপা ওরা করতে চাচ্ছে না, নর্মালি করবে না, সিজারই বলতেছে। তখন আন্টি বলতেছে এটা কিভাবে সম্ভব, ও তো আনম্যারিড, তো এই সিজারের একটা দাগ থাকবে, কাটার দাগ, তখন ওর হাজবেন্ডরে কি বলবে যে কাটা দাগটা, আর সিজারটাই আলাদা থাকে। জি। তো তখন আন্টি বললো ঠিক আছে, মানে রাবি আন্টি বলতেছে যে আমি দেখি আমার একজন আছে, আমি ওইখানে একটু ফোন করে দেখি। তো সে একটা মহিলাকে ফোন করছে, তো মহিলা বললো যে ঠিক আছে নিয়ে আসো। নিয়ে গেছে, মানে সেটা লালখানগিরি বাজার বলে স্ট্রং, জি। ওইখানে নিয়ে গেছে আমাকে। নিয়ে গেছে একটা হিন্দু মহিলা। তো ওই হিন্দু মহিলার বাসায় নিয়ে যাওয়ার পরে তো সে আমাকে দেখলো, দেখার পর সে একই কথা, 7 মাস হয়ে গেছে, কেন ফালাবা, রেখা দাও। তো বললাম যে না। তোমার আন্টি বলতেছে যে না, ওর হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, আর করবো না, ওর কাছে রাখবো না, ডিভোর্স দিয়ে দিবে ও। তো ওর বাচ্চা রেখে কি করবে ও, এর জন্য ফালাই দেবে। তো ঠিক আছে। তারপর যে অ্যাবর্শন করবে যে মহিলা, মানে যে ডাক্তার মেন, সে মহিলা আসলো। আসার পর আমাকে আরেকটা বেডি নিয়ে গেল। বেডি নিয়ে যাওয়ার পরে অ্যাবর্শন করলো। অ্যাবর্শন করার পরে সে আমি তো ভাবতে চাই, আপনার ওই সময় কিছু মেমোরি আছে যদি আমাদের সাথে শেয়ার করেন? কি হয়েছে আপনার সঙ্গে? না, একদম ডাক্তার একটা রোগীর সাথে কি করতে পারে। এক্স্যাক্টলি, আমি জানতে চাচ্ছিলাম যে সেই সময় কি আপনি সেন্সলেস ছিলেন? না, কারণ ওই সময়টা তো সম্পূর্ণ বেবি আল্টিমেটলি, সো আপনার না, সাথে সাথে বেবিটা হয়নি। ওকে, কি করছিলেন? তখন মানে তারা ওই কি ছুরি কাছে অনেক কিছু নিয়ে আসছে। আনার পর আরেকটা ছোট একটা বেডি নিয়ে গেলো আমাকে। নিয়ে যাওয়ার পর একটা আয়া ছিল, আয়াটার বললো জোর। তো আপনার ভয় লাগছিল না যে আপনার শরীর থেকে কিছু একটা বের করছে এবং এত বড়? তখন মানে শুধু ব্লাড বের করছে, ও মাই গড। শুধু ব্লাড বের করছে। তো 24 ঘন্টার মধ্যে নর্মাল ডেলিভারি হবে, ওকে ওকে ওকে। মানে 24 ঘন্টার মধ্যে মানে ব্লাডগুলো আগে বের করে ফেলছে। তো মানে তখন ওই যখন ব্লাডগুলো বের করতেছে তখন মানে প্রচন্ড ভাবে মানে পেন হচ্ছিল। তখন আমি বলতেছি যে আমি বাচ্চাটা নষ্ট করবো না, আমি রাখবো, আপনারা আমাকে ছেড়ে দেন, আমি রাখবো। তো মহিলাটা মানে যে ডাক্তার সে বলতেছে এই মেয়ে চিল্লাবা না, বের করে দিবে কিন্তু। তারপর ওই মানে ব্লাডগুলো বের করছে। ব্লাডগুলো বের করার পরে সাথে সাথে শুনে আমার জ্বর চলে আসে, প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর আসে। তো বলতেছে যে ওরা ঠান্ডা পানি দিয়ে ওরা গরম পানি দিবা। ওই ডাক্তার আয়াটাকে বলে গেল যে ওটা ঠান্ডা পানি দিবা না, আই করবা। তো আমাকে এভাবে রেখে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে যে রাবি আন্টি ছিল সে বলতেছে যে বসা থাকো, আমি সকালে আসবো, তোমার কোনো সমস্যা? আমি বলছি না, আমার কোনো সমস্যা নেই। তো আর রাবি আন্টি জিজ্ঞাসা করলো যে কখন হবে এটা। তো বললো যে 24 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে তো হইলে, আর না হলে সিজার করতে হবে ওর। আর রাতে প্রচন্ড জ্বর। একটা ইঞ্জেকশন দিয়ে গেল আমাকে, 2টা ইঞ্জেকশন দিয়ে গেছে। বলছে যে তোমার যখন ব্যথা হবে তখন তুমি আমাকে ডাকবা। ওই ডাক্তার মহিলাটা বললো যে ব্যথাটা আমাকে মানে ডাকবা, আর 24 ঘন্টার মধ্যে অবশ্যই এটা নর্মাল হয়ে যাবে। তো তার 24 ঘন্টা পার হয়ে গেছে। তারপর দিন মানে সন্ধ্যাবেলা অ্যাবর্শন করছে আমাকে। তো যখন দেখছে যে হচ্ছে না, তো আমাকে এসে জিজ্ঞাসা করলো তোমার পেটে কোনো পেন হচ্ছে? আমি বললাম যে না, আমার পেটে কোনো পেন হচ্ছে না। তো মানে সে একটু চিন্তায় পড়ে গেল যে পেন হবে না কেন। তো তখন করলে কি মানে আমার যে বেবিটা হয়েছে সেই বেবিটাকে পুরো আস্ত বের করা নেই, ওটাকে কেটে কেটে বের করা হয়েছে। যে পুরো 1 ঘন্টা, মানে পুরো 1 ঘন্টা মানে আমি প্রচন্ড চিৎকার করতেছি যে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো, আমি আমার বেবিটাকে হবো, আমার বাচ্চাটাকে আমি দেখবো। তো মহিলাটা বলছে সেটা আগে মনে ছিল না, এখন কেন বলতেছিস? মানে অনেক খারাপ ব্যবহার করছে তখন আমার সাথে। তো তখন শুধু আমার মাকে ডাকতেছি যে মা তুই আমার কি করলি, যে ছোটবেলা থেকে তুই আমার কাছে রাখলি না, এখন আবার এরকম একটির মধ্যে ফালালি তুই আমারে। তো তখন মারে প্রচন্ড ডাকতেছে যে মা তুই একবার এসে আমারে দেখা যা। তারপর যখন 1 ঘন্টা পরে ওটা পুরোটা বের করছে, তখন মানে ডাক্তার তো চলে গেছে, আর এটা আমার সামনে দাঁড়ানো। তারা বলতেছি যে আমার কি হয়েছে একটু বলবেন, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তো সে বলতেছে তোমার না খুব সুন্দর একটা মেয়ে হয়েছে, তোমার মতোই দেখতে, এটা কেন ফেলাইলা তুমি? তখন আমার কোনো ভাষা ছিল না যে আমি কি বলবো, যে অ্যাকচুয়ালি এটা কি আমি কি, জোর তো কোনো বাবাই নেই, আর আমার সাথে কেন এটা করলো। এরকম আমি 15 দিন অসুস্থ ছিলাম। পরদিন না, তখন তার কিছুক্ষণ পরে রাবি আন্টি আসার পরে এসে আমাকে বললো যে বর্ষা হয়েছে,
তো বললাম যে হ্যাঁ হয়েছে। তো বললো তাহলে চলো। তো সে আমাকে মানে আমি উঠে যে দাঁড়াবো এর তোমার এরকম ছিল না, আমার হাত পা প্রচন্ড কাঁপতেছিল যে উঠা যে বাড়ি বের হবো। তখন আন্টি বলতেছে তুমি দাঁড়াতে পারতেছো না? বললাম যে না আমার খুব কষ্ট হইতেছে দাঁড়াইতে। তো সে আমার ধুয়ে ধুয়ে বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে যাওয়ার পর একটা সিএনজি করে বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার আন্টি সব কিছু আগে থেকে গোছায় রাখছে। তো গোছায় রাখার পরে আন্টি আমাকে বিছানায় শোয়াইছে, শোয়ানোর পরে এখন রাবেয়া জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, কি হয়েছে, ও এত অসুস্থ হয়েছে কেন? তো বলতেছে যে ছোট মানুষ না একটু অসুস্থ হবেই। তো বলতেছে যে কি হয়েছিল ওর? তো বললো যে মেয়ে হয়েছিল শুনছি। তো বললো যে কেমন? তখন আমি তো রাব্বিয়ানকে বলছি যে এটা কেটে কেটে বের করছে, সম্পূর্ণ করে বের করে নাই। তারপর এরকম 15 দিন অসুস্থ বাসাতে, বাসা অসুস্থ থাকার পর এর মাঝখানে আপনি আপনার বাড়িতে যোগাযোগ করেননি, বাড়িতে জানানোর আমার তো হয়েই গেছে, এখানে আর যোগাযোগ করে কি লাভ? ইনফ্যাক্ট আপনার সাথে যে আচরণগুলো করা হচ্ছে আপনি আপনার মাকে, আপনার বাবাকে জানাননি? এই 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 হোয়াটএভার ইট ইজ, সেই সময় তো আপনার সুযোগ ছিল জানানোর, আপনি জানাননি? না, আমি 15 দিন অসুস্থ থাকার পরে ঢাকায় ঢাকায় আসছি। ঢাকা আসার পরে মা বলতেছে যে কি ব্যাপার তোর এমন দেখাইতেছে কেন, অনেক শুকাই গেছে আগের থেকে, This track was downloaded from FusionBD.com. কেমন যেন রোগা রোগা লাগতেছে। তো তখন আমার কাছে কিছুই বলি নাই। তো আমার আবার চিটংয়ে পাঠিয়ে দিবে তারা, মানে তারপর মানে আমার আঙ্কেল ট্রেনিং এ আসছে আমাকে। তো সে মানে আসার জন্য টিকিট কেটে রাখছে, না সরি আসার সময় আমরা ট্রেনে আসছি চিটং থেকে ঢাকায়। তো আঙ্কেল বলতেছে যে আমি তো কালকে চলে আসবো, তো তুমি আসবে না আমার সাথে? তোমার কথা হচ্ছে আমি একবার ঢাকা যাই, তারপরে আসা না সেটা আমার উপরে। তো বললাম যে হ্যাঁ আসবো, কারণ এই কথাটা যদি এই মুহূর্তে না বলি তাহলে দেখা যাবে আমাকে আনবে না সে, যে কোনো একটা অজুহাতে সে আমাকে রেখে আসবো এখানে। তো বলে হ্যাঁ আপনার সাথে আমি যাবো, এখান থেকে কি করবো? তো তখন সে বললো ঠিক আছে তাহলে আমরা আসার সময় বিমানে চলে আসবো, সেটা বললো আমাকে। তো সে চিটং থেকে বিমানে টিকিট কেটে রাখছে। তো তারপরে ঢাকা আসলাম, আসার পরে আমার আঙ্কেল বলতেছে যে আজকে থাকো, কালকে এসে আমি তোমার নিয়ে যাবো এখান থেকে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো শুধু একটা রাতি পাচ্ছি আমার মার মানে কথাগুলো বলার জন্য। তো রাতের বেলা আমি মার পাশে যেয়ে বসছি। তো মা আমার সাথে কথা বলতে বলতেছে ওরা কেমন আচরণ করে, তার তো বোন, তার তো মানে সে তো কখন ধারণা করেন যে তার মেয়ের সাথে এই ধরনের বিহেভ করবে। তখন মার কাছে আমি ব্যাপারগুলো বলি যে আমার সাথে এই ঘটনা করা হয়েছে মা। তখন দেখি মা খুব কান্না করতেছে যে আমি কার কাছে কি দিলাম, এমন তো না যে আমার ঘরে ভাতের অভাব, টাকা পয়সার অভাব, যে আমার মেয়েটাকে রাখতে পারতেছি না, কোনো কিছুই না। তোর ছেলে মেয়ে নাই বিধেই তো আমি তোর কাছে দিছি আমার মেয়েটারে, আর তুই আমার মেয়েটা এরকম একটা সর্বনাশ করলি, মানে এটা কানতেছে। সে বলতেছে একা একা, তখন বলতেছে যে দেখি তুই যে 7 মাসে প্রেগনেন্ট ছিলি, তোর তলপেটের কি অবস্থা দেখি। তখন আমি আমাকে দেখলাম, তো মা দেখে খুবই কান্না করতেছে যে এটা কি আমার আন্টি আমার শেলি, যে আরে শেলি তুই এটা কি করলি আমার মেয়ের, তুই আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলি। তো তখন বলতেছে আমি এতটা কখনো পাঠাবো না। তখন আমি মা বলতেছি কেন পাঠাবো না, যাবার তো বিয়েই গেছে, এখন পাঠাও। আমার তখন বিশ্বাস করে তোমরা। আমার আঙ্কেল তারপর দিন আসছে, আসার পরে মা সরাসরি তার কিছু বলে নাই, যে কিছুই বলে নাই, বা তার প্রতি একটা ক্ষোভ রাগ আছে এটা সে বুঝতেই দেয়নি। তো বললো যে বর্ষা যাবে না, বললো যে না বর্ষা যাবে না, কয়েকটা দিন পরে যাক। অনেকদিন পরে আসছে, মানে তখন তোর 7 মাস পরে আমি আসছি, মানে ওইটা অ্যাবর্শন হওয়ার পর সুস্থ হয়েছে, তারপরে তো ঢাকাতে আসছি, প্রায় 8-9 মাস পরে আমি ঢাকাতে আসছি। তো মা বলতেছে যে অনেকদিন পর আসছে, আমার সাথে আর কয়েকটা দিন থাকুক। এটা হচ্ছে 2008-এর ঘটনা, এই আমার অ্যাবর্শন এই বাবুটা। তো 2008 মানে এটা শেষের দিকে না বাবাকে ওই মুহূর্তে বলে নাই? বাবাকে প্রথমে বলে নাই, হ্যাঁ। মানে বাবা যখন জানতে চাইলো যে চিটং যাচ্ছে না কেন, হ্যাঁ, তখন বলছি আমি আরো পাঠাবো না। কেন? আমার সামনে কিছু বলেনি, হয়তো রাতের বেলা শুনছে কথাগুলো তাকে বলছে। তখন আমার বাবা বললো যে এটা কেন করলো ওর সাথে। তা আমি মাকে বলছি যে আমার বাবার কারণে আজকে আমার এই অবস্থা। যে আমার- হোয়াট ওয়াজ হিজ ফল্ট? তার আসলে ফল্টটা কি ছিল আপনি জানেন? এটা আমি আজও পর্যন্ত জানি না। আর সে আমার বাবা বিধায় আমি তাকে আজও পর্যন্ত সে প্রশ্নটা করতে পারিনি যে তুমি ওর সাথে কি করছিলা, যেটা খেসারত আমার দিতে হলো। আমরা গল্পের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা শুনছেন হ্যালো ইট 920 এবং আজকে বর্ষা আমাদের সঙ্গে আছে। যে গল্পটা এখানে হচ্ছে সেটা জীবনের গল্প, এবং আমরা জীবনের গল্পে একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। নাটক, গল্পে, সিনেমাতে যা সম্ভব নয় তা জীবনে ঘটে থাকে। আজকে বর্ষা তার জীবনের গল্প বলছে, এবং
আমি বলতে পারি হলফ করে যে জীবনের গল্প কোনো অংশেই কোনোটার চেয়ে খাটো না, কিন্তু আজকের গল্প শুনতে গিয়ে আমি কেন জানি খেই হারিয়ে ফেলছি। আমি ঠিক জানি না আমার শ্রোতাদের কি অবস্থা, এবং আমরা বিশ্বাস করি যে এই গল্পটা যেভাবে এগোচ্ছে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আমরা ঠিক জানি না। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। এই ফাঁকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, বর্ষার সাথে আপনারা সরাসরি কথা বলতে চাইলে, বর্ষার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকে বর্ষাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে কোনো প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, ওগুলো বর্ষা অবশ্যই পড়বে এবং নিজের কালেকশনে রাখবে। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যদি কোনো ফোন করতে চান, ফোন করে আপনার জীবনের গল্প আপনি বলতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 9115668। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। সংবাদের বিরতির পর আমরা বর্ষাকে নিয়ে আবারও ফিরে আসবো। আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে। কিবরিয়া আপনার সঙ্গে আছে, লাখো শ্রোতা আমাদের সঙ্গে আছে। আশা করছি আমাদেরকে ছেড়ে যাবেন না। Hello, 8920. Hello, 90. সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। কিবরিয়া আপনার সঙ্গে আছে আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। বুধবারের রাতে নিয়মিত প্রচারিত হয় জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান হ্যালো 8920। এখানে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বর্ষা। বর্ষা তার জীবনের গল্প বলছে। আর যারা এই মুহূর্তে বর্ষাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, বর্ষার কাছে কোনো প্রশ্ন রেখে বর্ষার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তারা আমাদের ফেসবুক পেজটাতে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। মাঝখানে কোনো স্পেস নেই। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। এখানে ফোন করার পর আপনার তথ্যাবলী এবং একই সাথে আপনার কথা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে এবং সেখানে আপনি জীবনের গল্প বলতে চাই, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। বর্ষার সংবাদের আগে আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনার বাবা ব্যাপারটা জানতে পারলো এবং জানার পরে কি হলো সেটা আমরা একটু আপনার কাছ থেকে জানি। জানার পর মানে আমার বাবা যতটুকু বললো যে যদি অপরাধ করে থাকি সেটা আমি করছি, তো ও এটা কেন করবে বা আমার মেয়ের উপর এটা কেন করবে? হুম। এটাই কি ওর ভিতরে ছিল যে আমার কাছে মানে ভালো মানুষই দেখায় আমার মেয়েটা আমার কাছ থেকে নিয়ে যাবে? তো বাবা বললো যে ঠিক আছে, তাহলে ওর আর পাঠানোর দরকার নেই। এখন ও কি করতে চায় ওরে জিজ্ঞাসা করো, যে এখন আমি আমার লাইফটাকে কোন দিকে মানে ঘোরাতে চাচ্ছি সেটা আমার বাবা আমার মাকে বলতে বলছে যে এখন আমি কি করব। তখন মা বলতেছে যে তোর লাইফে যেটা হয়ে গেছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মনে কর তুই, বা স্বপ্নের মধ্যে ছিলি তুই। কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা করলো না? না, মানে কোনো ধরনের প্রতিশোধ বা এই ব্যাপারটা যে আমি আমার বাবা মাকে বলছি, মানে এটা আমার বাবা মা ওদেরকে বুঝতে দেয়নি। যে ব্যাপারটা ওরা জানে যে আমার মা বাবা এটা মানে এরা জানতেছে, আমার ফ্যামিলি ওরা জানতেছে, এটা এটাও বুঝতে দেয়নি। ওরা আসছে মানে আমাদের বাসায় চিটং থেকে বেড়াতে আসছে, তারপরও মানে ওদের সাথে মানে ওই ধরনের কোনো বিহেভিয়ার বুঝতে দেয়নি যে আমার মেয়ের সাথে এত বড় একটা ঘটনা করছি, তোদের কেন আমি কথা বলবো, মানে আগের মতোই আচরণ করছে ওদের সাথে। তো মামাকে বললো যে এখন তুই কি করবি, তোর গ্রামে পাঠাই দে, মানে বরিশাল, আমাদের গ্রামে বাড়ি হচ্ছে বরিশাল। তো বললো যে তাহলে এক কাজ করি, তুই গ্রামে চলে যা, ওইখানে থাকো একটা দিন, তোর ভালো একটা ছেলে দেখি বিয়ে দিয়ে দিই। তো এই কথা মানে বিয়ে কথা বলার পর তো আমি তাকে ভালো মন্দ কিছুই বলিনি মাকে, যে আমি কি করব বা কোনো সাই দিইনি কথাতে। তো তার কয়েকদিন পর আমার স্টেপ মাদার যে স্টেপ মাদার আসে, মানে সে ব্যাপারটা জানে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। মানে দেখা গেছে যে আমার মার ফ্যামিলির, আমার মামা তারা মামিরা, তারপরে যে আমার মার যে খালা আছে, এরা সবাই ব্যাপারটা জানছে এবং জানার পর আমার ছোট আন্টি সবাই খুব ধিক্কার দিছে যে এটা ওর সাথে কেন করলি, একটা বাচ্চা পালো কেন তুই, বাচ্চা তো পালকও পাওয়া যায়, এটা তোর ভাগ্নি ছিল, তোর বন্ধু ছিল, তোর মেয়ের মতোই তো ছিল, তোর মেয়েই তো এটা। সবাই ব্যাপারটা জানছে। তো ওরা যখন বুঝতে পারলো যে ব্যাপারটা সবাই জানার জন্য হয়েছে, আমি বলে দিছি ব্যাপারটা, তখন আমার আন্টি শুধু এতটুকুই বললো যে এটা যে তোর আঙ্কেল তোর সাথে করছে তার প্রমাণ তুই কি দিবি, তার কোনো প্রমাণ দিতে পারবি তুই যে তোর আঙ্কেল এটা করছে তোর সাথে? তখন আমি এতটুকু বললাম যে যদি এটা আমার আঙ্কেল না করে থাকে তাহলে তোরা কেন এতটা খুঁজবি আমার জন্য? তাহলে তো আমার আব্বা বা আমার মাই বলতে পারতে যে দেখ তোর মেয়ে কোথা থেকে কি করছে, এখন আমরা এটা কি করবো। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ গ্রেট পয়েন্ট। তো এটাই আন্টিকে বললো, মানে আমার আন্টির সাথে আমার তুই সম্পর্ক ছিল, মানে ছোটবেলা থেকে তুই সম্পর্ক। ও তখন ও আমার একটা কথা বললো যে
আমি এখনো বিশ্বাস করতেছি না যেটা তোর আঙ্কেলের ছিল। এটা বললো সে আমাকে, যে আমি এখনো বিশ্বাস করতেছি না। আমি বললাম, তোর ধারণা কি তাহলে এটা আমি ঢাকা থেকে নিয়ে গেছি, বা আমি কোনো সাথে তোমার সম্পর্কে এই ধরনের কিছু মানে বলবি তুই? ও বললো যে হ্যাঁ, মানে ও এক কথা ওর হাজবেন্ডের নির্দোষ বলতে চাচ্ছে, বা ওরা পুরোটাই নির্দোষ যে আমার সাথে এই ধরনের কোনো বিবাহ করেনি, বা ঘরে কোনো ড্রিঙ্কস টিঙ্কস কিছুই করা হয়নি, এটা মানে ও বলতে চাচ্ছিল। তো আমার মা এ ব্যাপারে মানে আজও বললা ওরা কিছু জিজ্ঞাসা করেনি। তার কিছুদিন পর আমার স্টেপ মাদার আসার পর মানে সে আমার বুঝাইতেছে যে মা যা আবার হয়ে গেছে তোমার লাইফে, এটা নিয়ে বসে থেকো না, তোমার আবার স্কুলে ভর্তি করে দিয়ে তুমি পড়াশোনা শুরু করো। সেটা বললাম আমাকে প্রথমে। তো চিন্তা করলাম যে আসলে আমার এই ঘটনা শুধু আমি জানি, বা বাইরে আমার যারা ফ্রেন্ড আছে বান্ধবী এরকম জানতেছে না ব্যাপারটা যে আমার সাথে কি হয়েছে, এটা শেয়ার করলে হবে। তো তখন ভাবলাম যেটা স্কুলে আবার ভর্তি হয়ে যাই। তো স্কুলে ভর্তি হলে আবার আগামী বছর ভর্তি হতে হবে। তো তখন আমার স্টেপ মাদার সে আবারও আসে। আসার পর মানে সেই দিন তার ভিতরে কি হয়েছে আল্লাহ জানে সেটা। সে আসার পর বলতেছি আমার সাথে এক জায়গায় যাবি? তো আমি বললাম কোথায়? তো বললো যে এইভাবে ঘরে বসে না থেকে পার্ট টাইম জব কর। তো আমি বললাম যে আমি জব পাবো, গেলে আমার কেউ জব, আমি কতটুকু শিক্ষিত? তো বললো যে হ্যাঁ আছে, আমার কাছে একটা ভালো লোক আছে। তো মানে ছোটখাটো একটা মেয়ে খুঁজতেছে মানে তার অফিসে বসার জন্য। কি অফিসে মানে তার ফাইল টাইল আগায় দিবে এই পর্যন্ত। তো সে আমাকে নিয়ে গেল, আমি তার নামটা বলতে চাচ্ছি না, মানে আমাদের এখানে চেয়ারম্যান। ওকে। তো চেয়ারম্যানের কাছে নিয়ে গেল আমাকে সকালবেলা, খুব সকালে সে আসার পর মানে নিয়ে গেল এখানে। তার একটা বাগান বাড়ি, একটা হচ্ছে তার নিজের বাড়ি। তো সে ফ্যামিলি নিয়ে যে বাসাটা থাকে তো ওইটার নিচে তার অফিস। তো সর্বপ্রথম আমরাই এসেছি এখানে, আমি আর আমার স্টেপ মাদার যা বসেই রয়েছি। কোথায় চেয়ারম্যান? কোনো চেয়ারম্যান আসে না। তো আস্তে আস্তে মানে বেলা বাড়তেছে, তার কাছে লোকজন আসতেছে এক একটা বিচার নিয়ে। তো তার মানে যেখানে বসেছে কথাগুলো শুনে মানে চেয়ারম্যান, তো তখন পুরো হলরুমটাই ঘুরে গেছে লোকে। দুপুর তখন 2টা বাজে, তখনও চেয়ারম্যান আসেনি। তখন আম্মারে বলতেছি যে আম্মা চলেন চলে যাচ্ছে, চেয়ারম্যান হয়তো আসবে না। তো বলতেছে আরেকটু দেখি। আমি আমার ভালো লাগতেছে না, আমার খুব খিদে লাগছে, আমি বাসা চলে যাবো। ওকে। এটা বললাম আমার আম্মাকে। তো বললো যে ঠিক আছে তাহলে চলে যাই। তা আমরা যখন বের হচ্ছি তো তখন চেয়ারম্যান ছিল দোতলায়। সে দোতলা থেকে আমাদের পেছন সাইড দেখছে। দেখার পর তার বাসায় যে দারোয়ান ছিল তারে দিয়ে আবার ডাকাইছে যে ওই যে একটা মহিলা একটা মেয়ে যে বের হয়ে গেল ওদিকে একটা নিয়ে আসো। তো দারোয়ান আবার বললো যে আপনাদেরকে স্যার ডাকে। তো আমরা বলতেছে যে তাহলে চেয়ারম্যান ওর হাতে নিচে নামছে চলো। আমরা তখন মানে চেয়ারম্যানের হলরুমে সবার কথা শুনে হলরুম থেকে বের হয়ে তার একটা পার্সোনাল রুম আছে যেটা পুরো গ্লাস দিয়ে করা। তো সে যখন ঢুকেছে তখন মানে আমি তার সাইডে দাঁড়ানো। ওকে। তো সে করলো কি হলরুমে গেল, হলরুমে যাওয়ার পরে কার কি মানে অল্প অল্প শুনলো, কয়েকটা ধমক দিলে আজকে কোনো কথা শুনবো না, কালকে এসো কার কি লাগবে, ও কিচেনে সালামের কাছে বলে যাও কি কি কার লাগবে, ও দিয়ে দিবে। এ কথা বলে সে তার পার্সোনাল রুমে চলে গেল। তারপরে তার যে পিএ আছে পার্সোনাল, তার বললো যে ওই মেয়েটা ওই মহিলাটা পাঠাও ভিতরে। তো তারপরে আমার স্টেপ মাদারকে বলতেছে কি ব্যাপার পাগলি, ওই সে বলতে আমার আম্মারে বলতেছে পাগলি করে বলতো। যে কিরে পাগলি এতদিন পর আসলি। ও আমার আম্মা এর মধ্যে আমার শিখাই দিল কি যে তোর যদি জিজ্ঞাসা করে যে আমি তোর কি হই, বলবি যে আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, আমি যে তোর মা হই এটা বলবি না। তো আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কেন বলবো না? না বলতে পার, সমস্যা কি? তোরা যে ওই যে বলছিলেন না যে একটা মেয়ে লাগবে জবের ব্যাপারে, তো ওরে আনলাম। তো বললো যে কখন আসছিস তোরা এখানে? আম্মা বলতেছে যে আমি আসছি সকালে। লাঞ্চ করছিস? না করিনি। তাহলে কাজ করে তোরা বাগান বাড়িতে জানি আসতেছি। তার বাসার সাথে তার বাগান বাড়িটা। তো আমরা বাগান বাড়িতে গেছি, যাওয়ার পরে তার বিশাল একটা বাগান বাড়ি। তো এখানে গিয়ে বসছি, বসার পরে আমাদের জন্য দুপুরে খাবার পাঠিয়ে দিচ্ছে। তো এখানে লাঞ্চ করছে, লাঞ্চ করার পরে আমাদের লাঞ্চ করা শেষ, তারপর সে আসছে। আসার পর বলতেছে আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? এটা বলতেছে আমার আম্মাকে চেয়ারম্যান। তো বললো যে হ্যাঁ পারবেন। তো এই কথা বলার পর মানে তার যে রুম আছে বাগান বাড়িতে সেখানে আমার নিয়ে গেল। তো তখনও আমি ওই ধরনের কিছু বুঝি নাই, বা সে আমার গায়ে কোনো হাত দেয় না বা কিছুই না, তখনও সে আমাকে বুঝতে দেয় নাই যে এটা কোনো জব না। তো বলতেছে যে তোমার মতো একটা মেয়ে মানে এত ছোট একটা মেয়ে খুঁজতেছিলাম, তুমি আসলে খুব কিউট, খুব লাভলি, এটা সে আমাকে বলতেছে। তো বললো যে তুমি কালকে ঠিক রাত 8টা বাজে আমার এই বাগান বাড়িতে চলে আসবা। তো বললাম 8টা বা রাত্রে আসবো কেন? রাতে আসতে পারবো না, আমার মা আমাকে তাহলে বকবে। যে জব দিবেন ঠিক আছে, তো সেটা রাত্রে কেন আসবো? তো ওই কথাটা বলার পর সে বললো তাহলে বিকেলে এসো 5টার দিকে। আমি বললাম যে আচ্ছা বিকেলে আসতে পারবো। বিকেলে আসলে সমস্যা, আমি না বিকেলে আসতে পারবো, কিন্তু রাত্রে বাসা থেকে বেরোতে দিবেন না আমাকে। তো তাহলে বিকেল 5টার দিকে এখানে চলে আসিও তুমি। তো তখন করলে কি মানে ওই দিন সে আমার হাতে আমার হাতে না আমার আম্মার হাতে সে 2000 টাকা দিছে।
আমার সামনেই দিছে। তো টাকাটা কেন দিছে আমি তা জানি, আমি ভাবছি হয়তো এমনিতেই দাঁড়িয়ে দিছে, কিন্তু টাকাটা যে আমার পারপাসে তাকে দেওয়া হয়েছিল সেটা আমি পরে বুঝতে পারছি। তো পরদিন বিকেল 5টা বাজে আমি তার বাগান বাড়িতে যাই, একাই যাই। ওকে। যার পর তখনও সে আমাকে কিছু বুঝতে দেয়। তখন সে আমার বলল, ও তখন সে করলো কি, বললো যে আমার তো ঢাকার বাইরে অনেকগুলো আছে, হাউজিং আছে, তো সেখানে আমি একটা মানে তোমার মতো একটা সুন্দর একটা মেয়ে রাখতে চাচ্ছি। তো তুমি যদি কক্সবাজার থাকতে চাও, তোমার কক্সবাজার রাখতে পারবো, বা যদি বলো না ঢাকাতে কোথাও, ঢাকাতেও রাখতে পারবো। কখনো কক্সবাজার তুমি গেছো? আমি বলছি যে না, আমি কখনো কক্সবাজার যাইনি। তাহলে তোমার কক্সবাজারে ঘোরা হবে, আমার জায়গাগুলো তোমার দেখা হবে, বা তোমার অফিসগুলো তোমার পছন্দ হবে কিনা, মানে এটা তুমি যেটা বলবো তাই করবো। তো তখন করলো কি, বললো যে আমাদের সাথে আরেকটা মেয়ে যাবে, যে সে তোমার অনেক সিনিয়র, সেটা বলতেছে আমাকে এই চেয়ারম্যান। আর তাকে আমি বলতাম কি চেয়ারম্যান চাচা, সে যেহেতু আমার সিনিয়র, অনেক অনেক বয়স্ক সে, তো তাকে আমি চেয়ারম্যান চাচা করে রাখতাম। তো বললো যে তোমার আমাদের সাথে আরেকটা তোমার একটা বড় আপু যাবে, সে তোমার অনেক সিনিয়র, তো তার সাথে কথা বলো তুমি মোবাইলে। তার সাথে কথা বলাই দিল। তো বললো যে হ্যাঁ আমরা তো কালকে তাহলে যে কক্সবাজার যাচ্ছি, তো তখন তো দেখাই হবে তোমার সাথে। ও সে করলো কি, আমাকে 10,000 টাকা দিচ্ছে ওই দিন। এটা আমার জব হয়ে গেছে, এটা বললো সে, যেটা হইতেছে তোমার অ্যাডভান্স 10,000 টাকা, আর তুমি মান্থলি পাবা 12,000 টাকা করে। এটা সে আমার বললো কি, ও বললো যে এই 10,000 টাকা তোমার অ্যাডভান্স, এটা দিয়ে তোমার যা ইচ্ছা তুমি করিও। তো যেহেতু আমার জব হয়েছে, আমি ওইখান থেকে রাখছি আমার নিজের জন্য 3,000 টাকা, আর বাকি 7,000 টাকা আমার মার কাছে দিছে গিয়ে। তো মা বললো যে এটা তোর জব দিছে কে। তো আমি তখন মানে চেয়ারম্যানের নামটা প্রকাশ করিনি, আমি নামও জানি না, তাই আমি ডাকি চেয়ারম্যান চাচা। তো বললো কোন চেয়ারম্যানের থাকে কই সে। তো আমি বললাম যে সে থাকে তো শ্যামপুরের দিকে। তো মা বলতেছে, মানে তার নামটাই বলছে। আমি বললাম যে নাম বলতে পারতেছি না, যে কিসের অফিস তার, যে তার কি হাউজিং এ সেখানে মেয়ে লাগবে। তো মা তখন ভাবলো যে হইতেও পারে, মানে তারও এই ধরনের কোনো ইস্যু ছিল না যে তার মেয়েটাকে কোথায় বা কি করা হইতেছে। তো বললাম যে আমরা কাল কক্সবাজার যাবো। তো মা বলতেছে কক্সবাজার যাবি, এটা কেমন জব রে, আমার তো দেখতে হয় যে তোর কক্সবাজার যেতে হবে। তো আমি বললাম যে আগে যাইনি, ভালো মন্দ তো আমি তোমার বলবোই। তো তখন 7,000 টাকা আমার কাছে দিয়ে গেছি, আর 3,000 টাকা আমার মানে কিছু কসমেটিক বা শপিং এগুলোই করছিলাম। পরদিন সে আমাকে বললো যে তুমি ঠিক দুপুর 2টার দিকে মতিঝিল ওই যে মোহামেডান স্পোর্ট ক্লাবটা আছে ওইখানে থাকার জন্য, যে ওইখানে আমার গাড়ি থাকবে, বা তুমি কালকে তোমার যে আপুর সাথে কথা বলছো, ওই আপু থাকবে এখানে, তোমাকে ওই রিসিভ করবে। ওই তোমাকে রিসিভ করবে। ও সে আমাকে একটা সেল দিল, সিটি সেল। তখন সিটি সেল নতুন না পুরানি, হ্যাঁ একটা সিটি সেল দিল। সে আমাকে বললো যে এই সেলটা দিয়ে তুমি তোমার ওই আপুর সাথে যোগাযোগ করবা। তুমি মতিঝিল গিয়ে এখানে মানে ওর ফোন দিলে দেখবা যে মতিঝিলই আছে, তুমি তো চিনবা না। তো আমি ওই সেলটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরদিন দুপুরবেলা আমার ব্যাগটাকে নিয়ে আমি মতিঝিলের মানে মতিমিতার সামনে চলে যাই। যাওয়ার পরে দেখি যে একটা গাড়ি থামানো, সিট বাগানে একটা গাড়ি। তো ফোন দেওয়ার পর মেয়েটা বের হয় গাড়ি থেকে। বের হওয়ার পর বলতেছে তুমি বর্ষা? তো বললাম যে হ্যাঁ আসো। তো বলো তোমার বস তো এখনো আসে নাই, তোমার বস উঠাইতে হবে অন্য জায়গা থেকে, তোমার বস অন্য জায়গায় একটা কাজে বিজি আছে, সেটা বললো। মানে সে তখন আমার প্রাথমিক কোনো ধারণা দেয়নি যে অ্যাকচুয়ালি কি হবে কক্সবাজারে যাওয়ার পর। তো সারাটা পথ আনন্দ করতে করতে গেছি, আর ওই মেয়েটা আমাকে খুব ছোট বোনের মতো খুব আদর করতেছে। তো কক্সবাজার আমরা পৌঁছেছি রাত 2টার দিকে। ওকে, রাত 2টার দিকে পৌঁছালেন। পৌঁছানোর পর কি হলো সেটা তো আমরা জানবই। এই ফাঁকে আরেকবার মনে করে দিচ্ছি প্রিয় শ্রোতা, আপনি শুনছেন এবিসি রেডিওর হ্যালো 8920। এবিসি রেডিওতে প্রতি বুধবার রাত 11টার খবরের পর 11:20 আমরা অনুষ্ঠানটা প্রচার করে থাকি। এখানে জীবনের গল্প বলা হয়। আজকে জীবনের গল্প বলছে বর্ষা। বর্ষাকে নিয়ে আমাদের ফেসবুক পেজে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে চাইলে আপনি মন্তব্য করতে পারেন, বর্ষার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, রাত 2টোর পরে পৌঁছানোর পর কি হলো? রাত 2টোর দিকে পৌঁছেছি। পৌঁছানোর পর আমরা উঠছি কি হোটেল শৈবালে। ওকে। হোটেল শৈবালে ওঠার পরে ওইখানে মানে তার যে পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে লোকটা, ওই লোকটা আলাদা একটা রুমে দিচ্ছে, আর ড্রাইভার আর আমাদের জন্য মানে আমার আর এই মেয়েটার নাম ছিল নূপুর, মানে যে আমার সিনিয়র ছিল তার নাম ছিল নূপুর। তো ওই নূপুর আপু আর আমাদের মানে 2টা রুম ছিল, মানে ফ্যামিলি সুইট যেটাকে বলে। তো ওই একটা রুম নেওয়ার পরে রাত্রেবেলা তো নূপুর আপুকে জেনে সে ডেকে জন্য কি বলছে। তো বলার পর নূপুর আপু বললো যে এখন না একটু মানাতে হবে ব্যাপারটা, কারণ ও ব্যাপারটা এখনো জানে না। তো নূপুর আপু বললো যে বর্ষা তুমি আমার সাথে আসো। তো আমি তার সাথে শুনলাম যে আমি পাশের রুমে। তো সে আমার রাত্রেবেলা শুয়ে বলতেছে, ও বলতেছে বর্ষা তুমি ড্রিঙ্ক করো।
তো আমি যেহেতু আগে একবার করছি বা করছে আরও করছি ওখানে, আমি বলছি যে হ্যাঁ একটু একটু করি। তো বললো যে আচ্ছা তাহলে আমরা ড্রিঙ্ক করে কথা বলি। তো করতেছি তার সাথে, তখন সে বলতেছে আচ্ছা বর্ষা তুমি কি জানো তোমার এখানে কেন আনা হয়েছে? তো বললাম যে হ্যাঁ জানি। কি জন্য বলো, তুমি কি জবের জন্য? না, তোমার এখানে জবের জন্য আনা হয়নি। তাও বললাম কিসের জন্য? তুমি এই যে যে দেখতেছো তোমার বস, এর সাথে তোমার সেক্স করতে হবে। তো এই কথাটা যখন শুনছি, শোনার পর মানে পুরো আকাশটা ভেঙে পড়ছে যে আবার সেই ভুল, মানে আবার সেই একই ইটা আমার উপর আবার আসবে, যেটা তো আমি ভুলেই গেছি। তো এমন একটা সিচুয়েশন যে আমি এখান থেকে আসতেও পারবো না, বা দেখা গেছে এখান থেকে যদি চলে আসি আমি, হয়তো চেয়ারম্যান অনেক কিছু একটা বলবে যে তার টাকা পয়সা নিয়ে বা এই ধরনের কিছু একটা বলবে, সে বলাটা অস্বাভাবিক কিছু না। তো তুমি কি করবা? তুমি বললাম যে আর কি করবো মানে, তাহলে আপু যেহেতু তুমি আমার বোনই ডাকছো, তুমি তারা বলো যে আমি এটা করবো না। তো বলতেছে দেখো এটা তো হবে না, তারপরও একটু মানায় নিও কেমন, সেটা আমারে বললো যে একটু মানায় নিও। এই কথাটা বলার পর সে আমার তার রুমে দিয়ে আসলো। দিয়ে আসার পরে দেখি চেয়ারম্যান শুয়েছে, তো আমি পাশেই বসা। পাশে বসার পরে সে বলতেছে কি ব্যাপার, ভালো লাগছে এই যে যে আসছো এই পর্যন্ত, কেমন দেখলা? আমি কিছু ভালো দেখছি। তো বলতেছে যে বসে আছি কেন, আসো এখানে সব। তো তাই আমি বলতেছি দেখেন আপনি তো আমার অনেক বড়, তারপর আমি আপনাকে চাচা ডাকছি, তো উপর আমাকে আমাকে যেটা বললো সেটা কিভাবে সম্ভব? তো সে বললো যে কেন, তোমার ওই মহিলা কিছু বলে নাই? আমি বললাম যে হ্যাঁ বলছে সেটা জবের ব্যাপারে, কিন্তু জবটা যে এটা আমি সেটা বুঝিনি। তো সে কোনো কথাই মানে কর্ণপাত করে নাই, কোনো কথাবার্তা মানে ওই ধরনের কিছুই, মানে যে আমি তার কাছে একটা আকুতি করতেছি যে আমার সাথে এই ধরনের কিছু করিয়েন না, তোমার সেই ধরনের কিছুই আমাকে কোনো কথাই না। সে আসলো আমার যা মানে তখন ওই মুহূর্তে এই মানে সে ড্রিঙ্কস অবস্থায় ছিল। তো এক প্রকার সময় খুব জোর জবস্তি ছিল ওই মুহূর্তে, জোর জবস্তি করার পর সকালবেলা তো আমি বলছি আমি ঢাকা চলে যাবো। তো বলতেছে যে ঠিক আছে ঢাকা যাবা, পাঠাই দেবো তোমাকে। এটা বললো চেয়ারম্যান, তোমাকে পাঠাই দেবো সমস্যা নেই। তো তারপর 1 সপ্তাহ থাকা পড়ছে এখানে। তো নুপুর আপু বুঝেছে যে থাক, একবার হয়েছে তোমার কাছে আসা যাবে না, তোমার কাছে সে দেখবে না, যাবার হয়ে গেছে তুমি আমার রুমে থাকো, আর সে ওইখানেই থাকবে। বা তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে আমি আর তুমি আর রুমে যাবো। তখন ওই 1 সপ্তাহ ছিলাম, যে 1 সপ্তাহের মধ্যে মানে সে আর আমার কাছে আসেনি। সে আর আসেনি, 1 সপ্তাহ পর আমরা ঢাকাতে আসছি। আসার পরে তখন আমার কাছে কিছু বলিনি যে আমার সাথে কি হয়েছে। তো মা বলতেছে যে কি হয়েছিল, কি জবটা কি? তো বললাম যে না আমার পছন্দ হয় না। তো বললো যে চেয়ারম্যানের নামটা কি রে? তখন তার নামটা বললাম আমি। তো মা বললো যে এইখানে তোরে নিয়ে গেছে? তা আমি বললাম যে হ্যাঁ। তুই আগের নামটা আমার কেন বলছিস, আমি তখন নামটা জানতাম না তার। তখন মা বললো যে তাহলে সব দিক দিয়ে সবাই সুযোগ নিতেছে। তখন মা বললো বসাতে চলে যায় এখান থেকে, যে দিকে মোচা চলে যা, আর নয়তো এই যে এত গাড়ি দেখিস এখানে যা উঠতে পারিস না তুই। তো তখন বললাম যে ঠিক আছে দেখি কোথায় যাই আমি। আপনি স্টেপ মবের কাছে আপনি জাননি, বলেন না যে তুমি আমাকে জেনে শুনে কেন এটা কোন করলা? অ্যাকচুয়ালি কি মানে আমার সাথে যে এত ঘটনা ঘটা হয়েছে আমি কখনো কারো কাছে মানে প্রিয় দর্শক, সবার মুখ থেকে কিন্তু উঠে আসে এই সকল ভিডিওগুলো, মূলত মর্মান্তিক এই ঘটনাগুলো মূলত ঘটে থাকে, মূলত এখনো কিন্তু ঘটে বর্বরতার যে বিষয়গুলো মূলত আরজি কিবরিয়া ভাইয়ের স্টুডিওতে এসে মূলত এগুলো সশরে কিন্তু তারা বলে, সেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরেছেন। এবং বর্তমানে আপনারা কিন্তু এটি দেখে আপনাদের মতামতও কিন্তু এখানে জানাতে পারেন। আর এরকম সকল বিনোদন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আপনারা জানেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।